হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 9-এর ইংলিশের ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি প্রশ্নবিচিত্রার ইংলিশের সেকেন্ড সামেটিভ নিয়ে। আর এটা খুব যত্ন সহকারে আমরা প্রত্যেকটা মডিউলকে প্র্যাকটিস করব। তোমরা যেমনভাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে যেমনভাবে এক্সামে ভালো পরীক্ষা দিয়েছো, সবসময় খেয়াল রাখবে যে টুডে কে ভালো করতে হবে, বেস্ট করতে হবে ইয়েস্টারডের তুলনায়। যা হয়ে গেছে যদি টুকটাক খারাপ হয়ে থাকে সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। এখন সেকেন্ড সামেটিভ যাতে 100 আউট অফ 100 হয়, অর্থাৎ যত নাম্বার থাকে সবটাই যাতে কভার করতে পারি তার চেষ্টা করব আমরা। তোমরা খুব কুইক আমাদের চ্যাপ্টার যে আমাদের 3 পর্যন্ত, যদি 3 লেসন পর্যন্ত যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে 4, 5, 6, 7, আবার কারো কারো যদি 4 পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে তাহলে 5, 6, 7, 8 এই 4টা লেসনকে তোমাদেরকে আয়ত্ত করতে হবে, বারবার করে পড়তে হবে। আর আমি তো তোমাদের কাছে প্রশ্ন বিচিত্রা কোয়েশ্চেন ব্যাঙ্গলা নিয়ে একটু একটু করে হাজির হয়ে যাব। আর তোমাদেরকে বলেছিলাম যে এরপরেই আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে, আর তখন এই প্রিপারেশন শুরু হয়ে যাবে প্রশ্ন বিচিত্রা থেকে। আমি তাই আজকে চলে এসেছি। তোমরা পরীক্ষা দেওয়ার পর রেস্ট নেওয়ার জায়গা নেই, একদম রেস্ট নেবে তোমরা ফাইনাল পরীক্ষার পর, সে কিছুদিনের জন্য। তাহলে আমরা আজকে দেখি এই সেকেন্ড সামেটিভের মডিউল 1-এ কী আছে। তোমরা গল্পটা ঠিকঠাক জানো না, গল্পটা একটু বলে দিই। একটা ছেলে, এটা কি হচ্ছে এর গল্প, পোয়েমটার নাম, এই গল্পটার নাম কি জানো? গল্পটার নাম টম loses a টুথ। রিটেন বাই, কে লিখেছেন? মার্ক টুয়াইন। এটা কত নাম্বার লেসন? লেসন তোমাদের ক্লাস 9-এর লেসন 7। ঠিক আছে, তাহলে আমরা মার্ক টুয়েনের টম লসেস আ টুথ এই গল্পটা কি আছে একটু জেনে নিই। এখানে টম নামে একটা ছেলে, টম নামে একটা ছেলে, সে স্কুল যেতে চাইতো না, প্রতিদিন বাহানা করতো এটা নয় ওটা, ওটা নয় ওটা। তো একদিন সকালে ও যখন ঘুম থেকে উঠছে, সেটা কি ভাবছে যে আজকে আমি স্কুল যাব না। আচ্ছা, যাব না যে বলছে তার পিছনে তো কোনো কারণ দেখাতে হবে। ও এক মাসির বাড়িতে থাকতো সেই, আর টমের সামনে শুয়ে আছে আর এক ভাই সিড নামে। সে নিজের শরীরের মধ্যে কোনো কিছু প্রবলেম খুঁজে বার করানোর চেষ্টা করলো, যাতে করে বলতে পারে আমার শরীর খারাপ, আমি স্কুলে যাব না। আমি সংক্ষেপে বলছি। তো যাই হোক, এর জন্য প্রথমে কি করলো, ও পুরো শরীর জুড়ে খুঁজতে থাকলো কোথায় শরীরের কি সমস্যা আছে, কি প্রবলেম আছে। প্রথমে ও ভাবলো মনে হচ্ছে আজকে পেটটা ব্যথা করছে, ঠিক আছে এটাই আমি মাসিকে বলবো আমার পেট ব্যথা, আমি স্কুলে যেতে পারবো না। ঠিক আছে, স্টোমাক ট্রাবল। কিছুক্ষণের পরেই তো পেট ব্যথা আপনা আপনি ভালো হয়ে গেল। সে সত্যিকারের তো পেট ব্যথা করেনি। নেক্সট ও দেখলো, খোঁজার চেষ্টা করলো যে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। তারপর ও ভাবলো যে মনে হয় ওর একটা সামনের দিকের একটা দাঁত লুজ ছিল, মানে নড়ছিল। ও ভাবলো দাঁত ব্যথাটাই বলা যাক। তারপরে ভাবলো যে দাঁত ব্যথা যদি মাসিকে বলি, আন্ট পলিকে যদি বলি দাঁত ব্যথাকে, আন্টিকে যদি বলি দাঁত ব্যথার কথা, তাহলে কি হবে? আন্টি আসবে, আমার দাঁতটা তুলে দিবে, প্রচণ্ড যন্ত্রণা করবে, সুতরাং দাঁত ব্যথার কথা বলা যাবে না। ও বিছানায় শুয়ে শুয়ে ঢাকা নিয়ে সযত্নে আবার চেষ্টা করতে লাগলো কোথায় শরীরের কি সমস্যা আছে খুঁজে বের করবার। তখন একসময় সে খুঁজে পেল হালকা
যে মনে হচ্ছে আমার পায়ের বুড়ো আঙুল ব্যথা করছে। ওটাকেই ও দেখানোর চেষ্টা করলো। ঠিক আছে, ও গোঙাতে শুরু করলো, কাতরাতে শুরু করলো যে আমার আদৌ কিন্তু ব্যথা নেই, আমার প্রচণ্ড বুড়ো আঙুল ব্যথা করছে। ওর ভাই সাইডে শুয়ে আছে সিট বলে, তাকে ওঠানোর চেষ্টা করলো। সিট তো কোনো মতেই উঠেনি ঘুম থেকে। ও কাতরাতে লাগলো, গোঙাতে লাগলো। শেষে সিট এসে বলল যে কি হয়েছে ভাই, সে উঠে বলল কি হয়েছে ভাই। তখন ও বলল যে আমাকে নাড়িও না, আমি মরে যাচ্ছি। মরে যাচ্ছ? না, এখন তুমি মরো না, আমি মাসিকে ডেকে আনছি, আন্টিকে আমি ডেকে আনছি। এ নিচের তলায় গিয়ে আন্টিকে সিট কি বলছে, ওর মাকে কি বলছে, এই আন্টিকে কি বলছে, আন্টিকে বলছে যে তুমি চলো, টম মরে যাচ্ছে। সেই মহিলার তো একদম বজ্রাঘাত পড়লো মাথায়। ফুটে ছন্তযন্ত্র করে ছুটে আসলো ওপরে। ওপরে এসে দেখছে টম কাতরাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। এসে বলল কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? তখন বলল যে আমার বুড়ো আঙুল ব্যথা করছে। ধপাস করে আন্টি একটা চেয়ারে বসে পড়লেন। অর্থাৎ তিনি হাসলেন কিছুক্ষণ, কিছুক্ষণ কাঁদতে শুরু করলেন যে এই ধরনের একটা অজুহাত দিয়ে আমাকে এইভাবে ডেকে আনা হলো। এর জন্য তিনি মানে কি বলবো, কি বলবেন খুঁজে পেলেন না। যাই হোক, তারপরেই যখনই উনি বললেন এই পা ব্যথায় কেউ মারা যায় না। কি বললেন? টমকে কি বললেন? তুমি যে মরে যাচ্ছ বলছো, পা ব্যথায়, পায়ে আঙুল ব্যথায় কেউ মরে যায় না। টম তো ঘাবড়ে গেল যে সত্যি তো, এই কথাটা আমার, এই অজুহাতটা দেখানোটা আমার ঠিক হয়নি। তখন ও ভাবতে লাগলো কি বলবো কি বলবো কি বলবো, ভাবতে লাগলো যে যাক, সেই দাঁত ব্যথাটাই বলি। আবার বলতে শুরু করলো যে আমার দাঁত ব্যথা করছে প্রচণ্ড। ঠিক আছে, তাহলে দাঁত ব্যথা যখনই বলে দিয়েছে, আন্টি তো সুযোগ পেয়ে গেলেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আর এক বাচ্চাকে সঙ্গে সঙ্গে বললেন, তার নাম হচ্ছে ম্যারি, আর একটা মেয়েকে সঙ্গে সঙ্গে বললেন যে যাও স্লিকের একটা সুতো নিয়ে আসো। সঙ্গে সঙ্গে এ তো এক্সকিউজ করছে, বলছে মাসি ক্ষমা করবেন, মাফ করবে আমাকে, আমার দাঁত ব্যথা করেনি, তুমি দাঁত না আমার তুলতে যেও না। কিছুতেই শুনলে না, আমি বসে বসে ঘরে থাকতে চাই না, আমি স্কুল যেতে চাই। তখন মাসি বুঝতে পারলো যে পুরোটাই তাহলে স্কুল না যাওয়ার বাহানা খোঁজা হচ্ছিল। যাই হোক, মাসি কথা মতো সব জোগাড় যন্ত্র হয়ে গেল, অর্থাৎ কথা মতো সব জোগাড় যন্ত্র হয়ে গেল যে তোমাকে দাঁত তুলতেই হবে। তারপরে আমরা মশারি টাঙার জন্য পালঙ্কের যে খুঁটিগুলো থাকে, মাসি কী করলেন, ওই সুতোর এক প্রান্ত টমের দাঁতে বাঁধলেন, আর এক প্রান্ত সেই খুঁটির ওপর দিয়ে ঝুলিয়ে নিচে আনলেন, হাতে ধরে রাখলেন আর দিলেন খট করে টেনে। কি হলো? ড্যাং ড্যাং করে দাঁত ঝুলতে লাগলো ওই পালঙ্কের মশারি বাঁধার খুঁটিতে। এইভাবে একটা সুন্দর গল্প তোমরা পড়তে পারবে লেসন পরে, টম লসেস আ টুথ। ডিটেলস পড়লে বেশ মজা পাবে। তাহলে এখানে দেখো গল্পটাতে আমরা কি পাবো, কোনখান থেকে নেওয়া আছে দেখো, দেয়ার নাও ডু নট বিগিন দ্যাট গ্রোয়িং অ্যাগেইন। এখন এখন তুমি আর ওইভাবে গোঙাও না, ওপেন ইউর মাউথ, তুমি তোমার মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁত লুজ হয়ে গেছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। আমি একটু আগে বললাম তুমি দাঁত ব্যথায় মরে যাবে না, তোমার দাঁত লুজ হয়েছে, ঢিলা হয়েছে, নড়ে যাচ্ছে, এর জন্য তুমি মরে যাবে না। ম্যারি মানে যে মেয়েটাকে সুতো আনতে পাঠিয়েছিল, ম্যারি গেট মি এ স্লিক থ্রেড, থ্রেড মানে হচ্ছে সুতো। ম্যারি তুমি একটা সিল্কের সুতো নিয়ে এসো। টম সেইড, তখন টম রিকোয়েস্ট করছে, দেখো টম বলছে ও প্লিজ আন্টি ডু নট পুল ইট আউট। ও প্লিজ আন্টি, তুমি আমার দাঁতটি তুলে ফেলো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, ইট ডাজ নট হার্ট এনিমোর, প্লিজ আন্টি। এটা কি বলছে? ডু নট পুল ইট আউট। ও প্লিজ আন্টি ডু নট পুল ইট আউট,
ইট ডাজ নট হার্ট এনিমোর, আর আমাকে বেশি কষ্ট দিও না প্লিজ আন্টি, আই ডু নট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুল কামাই করে ঘরে বসে থাকতে চাই না। অথচ এটাই চাইছিল। তারপর দেখো কি লিখেছে, সো অল দিস ওয়াজ বিকজ, তাহলে সব ব্যাপারটাই এই কারণে হয়েছিল, অজুহাতটা, বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, মানে তুমি কি চাইছিলে, তুমি চাইছিলে স্কুল কামাই করে মাছ ধরতে যাবে, তার জন্য অজুহাত বার করছিলে। টম টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। টম টম আমি তোমাকে এত ভালোবাসি, আন্টি বলছে, আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি মাঝে মাঝে খারাপ ভালো করে আমাকে কষ্ট দাও, অর্থাৎ দুষ্টুমি করে আমারকে কষ্ট দাও। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এই সময় কি হলো, দাঁত ওঠানোর যত কিছু সরঞ্জাম সব এনে হাজির। দ্য ওল্ড লেডি ফেস্টেন্স ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, সেই ওল্ড লেডি আন্টি দাঁতের এক প্রান্তে সিল্কের সুতোটা বেঁধে দিলেন, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর তারপর বাঁধলেন অন্যটা বেডের পোস্টে, খুঁটিতে। সি পুলড, তিনি টানলেন, অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তখন কি হলো, দাঁত জোরে যখন টেনে দিলেন, দাঁত কিন্তু ড্যাং ড্যাং করে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, দাঁতের ওপরে যে দাঁত, এই যে দাঁতের ওপরের জায়গাটা খালি হয়ে গেল, একটা দাঁত উঠে গেল। দিস এনেবল হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, এটা তাকে নতুনভাবে হাসতে কী বললো, হাসতে সহায়তা করলো। তাহলে আমরা অ্যান্সার কি আছে দেখো, নাম্বার 1 মডেলের এতে কি আছে দেখো, টম ওয়াজ ড্যাশ উইথ পেন, কি বলবো, এ অ্যান্সার বলবো, গঙ্গাতে লাগলো, তাহলে কি হবে। নাম্বার 2তে কি আছে, ম্যারি ওয়াজ আস্কড টু গেট এ ড্যাশ সিল্ক, সিল্ক থ্রেড, মানে সিয়েরটা হবে, এই যে সিল্ক অর্থাৎ রেশমের সুতো। নাম্বার 3তে দেখো কি আছে, দ্য টুথ ওয়াজ ড্যাশ, কি বলবো, দ্য টুথ ওয়াজ লুজ, তাহলে কি ছিল, টুথ, দাঁত ছিল লুজ, বিয়েরটা হবে। নাম্বার 4 দেখো কি আছে, নাম্বার 4 আছে তোমার, নাম্বার 4 আছে টম ব্রোক আন্ট পলিস হার্টস উইথ হিজ নটিনেস, নটিনেস দেখো, তাহলে নাম্বার এ হবে। তারপরে দেখো বিয়ের দাগের কি কোয়েশ্চেন আছে দেখো, ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড, হু ইজ দ্য স্পিকার, স্পিকার কে, স্পিকার হচ্ছে এখানে আন্টি। ম্যারি গেট মি, হু ইজ দ্য স্পিকার, হেয়ার বা ইন দ্য স্টোরি করে দিচ্ছি, ইন দ্য স্টোরি in the story the speaker is Tom's, টমস কি হবে, দেখো এখানে দেখো কি লেখা আছে, কোনো নাম দেয়া নেই, অর্থাৎ এতটা পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কোনো নাম দেয়া নাই। কি হচ্ছে, ওল্ড লেডি এক জায়গায় বলা আছে, আর এক জায়গায় কি বলে গেছে, আর কিছু নেই, আন্টি ছাড়া কিছু বলা নাই।
তাহলে কি হবে, স্পিকার কে হবে, টমস আন্টি হবে এখানের স্পিকার। তারপরে এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন কি দিয়েছে, হোয়াই ডিড দ্য স্পিকার নিড এ থ্রেড। তাহলে স্পিকার কেন দ্য স্পিকার নিডেড এ থ্রেড, ওটারই আরেকটা কোয়েশ্চেন। নিডেড এ থ্রেড মানে সুতো, টু পুল আউট টমস টুথ। হয়েছে। তারপরে দেখো, হাউ ওয়াজ দ্য থ্রেড ইউজ, থ্রেডটা কেমনভাবে ইউজ হলো। এটা তোমাদের তোলা হয়ে গেছে, আমি পেজটা পাল্টাচ্ছি। দেখো পরের কোয়েশ্চেনটা আছে, কিভাবে সে টমসের আন্টি কিভাবে ওই সুতোটা কাজে লাগালেন। এই দেখো, দ্য ওল্ড লেডি আছে না, ওল্ড লেডি বলেই বলছি। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth, and the other end into the bedpost. C. Pull the thread and the tooth hang dangling by the bed post. হয়েছে। এরপর দেখো কি কোয়েশ্চেন আছে, নাম্বার 2তে কোয়েশ্চেনটা আছে তোমার, হোয়াট ডিড দ্য টম ডু টু স্টে হোম ফর স্কুল। টম
স্কুলে না যাওয়ার জন্য কতগুলো অজুহাত খাড়া করেছিল। টম used many excuse. Tom used many excuse to stay home from school. At first, he found stomach trouble. Next, দাঁত ব্যথা, টুথ এক। টুথ অ্যাক্ট, and টো অ্যাক্ট, অর্থাৎ পায়ের বুড়ো আঙ্গুল ব্যথা। এতগুলো। অ্যান্ড লাস্টলি thereafter he found an imaginary disease. তাহলে এতগুলো টম খোঁজার চেষ্টা করছে। এইখানে টো একটে এটা যদি না লিখে ইমাজিনারি ডিজিজ করে দাও তাহলেও হবে। এই অ্যান্ড থেকে এটা যদি না করে কি বলছে, এইটা এইখানটায় বসিয়ে দিতে পারো। অ্যান্ড দেয়ার আফটার করার দরকার নাই, এটা যা আছে তাই লিখে দেয়ার আফটার হি ফাউন্ড অ্যান ইমাজিনারি ডিজিজ। ঠিক আছে, কি জন্য? টু অ্যাভয়েড হিজ স্কুল, ফ্রম স্কুল। ওকে, হোয়াট ডিড টম ডু টু স্টে হোম ফ্রম স্কুল? এবারে তোমরা চলে যাও রিডিং স্কিল আনসিনে। দেখো আনসিনটাতে কি বলেছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ and answer the question given below. Terms are not just a symbol of Kolkata's heritage.
ট্রাম, তোমরা যারা কলকাতায় থাকো তারা তো সবাই ট্রাম জানো। আর কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যারা গ্রাম শহরে আছো, তারা অনেকেরই হয়তো কলকাতা যাওয়া হয়ে ওঠেনি, তাই ট্রাম দেখা হয়নি। ট্রাম কীরকম জিনিস? ট্রাম হচ্ছে রেলগাড়ির মতো, অর্থাৎ দুটো কি তিনটে বগি থাকবে বা দুটো থাকবে, আর ছোট্ট রেল লাইনের পাতের মতোই পাত থাকবে, লাইন থাকবে, তার উপর দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের সাহায্যে কারেন্ট সাপ্লাই হয়ে চলাচল করবে যাত্রী নিয়ে, তাকে বলা হয় ট্রাম। তো কলকাতায় ট্রামের ব্যবহার প্রচণ্ড পরিমাণ ছিল, কিন্তু ইদানিং ট্রামের ব্যবহার কমে গেছে। ট্রাম গাড়িতে জায়গার শর্টেজের জন্য আর ব্যয়বহুল ঠিক বলবো না, ইলেকট্রিক ওয়্যারকে ঠিকঠাকভাবে ম্যানেজ করার অসুবিধার জন্য আস্তে আস্তে ট্রাম গাড়িকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এখনও আছে। তো দেখো, সেই ট্রাম সম্পর্কে এখানে একটা ছোট্ট গল্প আছে। দেয়ার আর নট জাস্ট এ সিম্বল অফ কলকাতাস হেরিটেজ। তাহলে ট্রাম শুধুমাত্র একটা কলকাতার ঐতিহ্যের একটা সিম্বল নয়, দে আর লিভিং মনুমেন্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড রিসাইলেন্স। সেটা হচ্ছে আমাদের ইতিহাসের পুনরুজ্জীবনের একটা, কি বলবো, একটা মনুমেন্ট, একটা সৌধ। অ্যাজ সিটিস গ্র্যাবলস দ্য রাইজিং পলিউশন, যখন এই শহরগুলো পলিউশনকে আয়োজন করছে, সংগ্রহ করছে, পলিউশনে ভর্তি হয়ে যাচ্ছে, অ্যান্ড কনজেকশন, সংকীর্ণ জায়গা হয়ে উঠছে শহরগুলো, দ্য ট্রাম অফার এ জিরো এমিশন। সেখানে পলিউশন তো করেই না ট্রাম, ইলেকট্রিক ওয়্যারের সাথে চলে, তাই জিরো পলিউশন করছে কে? ট্রাম। এনার্জি এফিসিয়েন্স, অ্যাফোর্ডেবল সলিউশন রুটেড ইন আওয়ার হিস্ট্রি। অর্থাৎ এনার্জি, শক্তি তেমন বেশি খরচ হয়ই না, তার জন্য এটা আমাদের কাছে অ্যাফোর্ডেবল ছিল, অর্থাৎ আমাদের চালাতে পারতাম। ডেসপাইট দেয়ার potential as an eco-friendly alternative, tram in Kolkata have faced significant challenge. যদিও ট্রাম ছিল ইকো ফ্রেন্ডলি, ট্রাম চালালে পরিবেশ দূষণ হতো না, তাও ট্রামকে নিয়ে সমস্যায় পড়েছে। ট্রাম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, ট্রাম রাস্তায় থাকবে কিনা এটা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ওয়ান্স অ্যান এক্সটেন্সিভ নেটওয়ার্ক, অর্থাৎ ট্রাম কি হচ্ছে, ট্রামের নেটওয়ার্ক লাইন বিভিন্ন জায়গা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে করে ট্রাম সার্ভিস have been called over the year due to urban infrastructure development and traffic concern. ট্রাফিক কনসার্নের যে উদ্বিগ্ন থাকার জন্য, ট্রাফিক জ্যামের জন্য, আর ট্রামের লাইন পেতে তার দিয়ে সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করে ট্রাম লাইনের বর্ধিতকরণ অর্থাৎ বাড়ানো, এটা কোনোটাই ইদানিং ইয়ারে হয়ে ওঠেনি শহরে। এতে কি হলো? ট্রাম চলাচলে ব্যাঘাত হলো। দিস ডিক্লাইন হ্যাজ sparked widespread concern among heritage enthusiasts and sustainability advocates who see tram as a crucial element of cities' characters and a beacon of sustainable transportation. তাহলে অ্যাডভোকেট তিনি পুরোটা মূল্যায়ন করে বলছেন যে ট্রাম এর ব্যবহার বর্তমান দিনে ব্যয়বহুল না হলেও রাস্তাকে ঠিকঠাকভাবে মেরামত করে ট্রাম চলাচলের ব্যবস্থা করা সম্ভবপর হয়ে উঠছে না, তাই আস্তে আস্তে একে সংকীর্ণ করে দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারলাম আমরা। এরপর দেখো কোয়েশ্চেন কি আছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। দেখো নাম্বার 1-এ আছে তোমার,
ট্রামস আর এ পার্ট অফ কলকাতাস হেরিটেজ, এটা তোমার ট্রু হবে। নাম্বার 2-তে আছে দেখো, ট্রামস অ্যাড টু দ্য রাইজিং পলিউশন অফ দ্য সিটি। ট্রাম পলিউশন করে, দূষণ করে না, কখনোই না, তাহলে এটা তোমার হবে ফলস। নাম্বার 3 দেখো, ট্রাম সার্ভিস হ্যাভ বিন এক্সপেন্ডেড ওভার দ্য এরিয়া। ঠিক আছে, অর্থাৎ ট্রাম সার্ভিসকে কি করা হলো, বা দেখো এখানটা কি পেলাম আমরা, হ্যাঁ, ট্রাম সার্ভিসকে পুরো, ট্রাম সার্ভিস হ্যাভ বিন, ট্রাম সার্ভিসকে বাড়ানো হলো না কমানো হলো, ওয়ান্স, হ্যাঁ, কি হলো, বাড়ানো হলো না, তাহলে এটা কি হবে, এটা তোমার ফলস হবে। তারপরে দেখো কি আছে, ট্রাম রিপ্রেজেন্ট সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন, তাহলে এটা কি পেলাম আমরা, দেখো এ বিকম অফ সাস্টেনেবল ট্রান্সফরমেশন, এটা তোমার হবে ট্রান্সপোর্টেশন, এটা তোমার হবে ট্রু। তাহলে এর আনসিনটা শুধু ট্রু ফলসের ওপরেই ছিল। গ্রামারটা দেখো, কি বলছে দেখো, ওহ প্লিজ আন্টি ডু নট পুল ইট আউট সেইড টম, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে হবে, তাহলে কি বলবো, টম requested his auntie ও শব্দটা যেহেতু আছে উইথ ওন্ডার করব, হয়েছে, উইথ ওন্ডার করব, তারপর করব ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম, নট টু পুল ইট আউট, হয়েছে। এবারে নাম্বার 2 দেখো, নাম্বার 2-তে কি আছে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাগলিং বাই দ্য বেড পোস্ট, কমপ্লেক্স সেন্টেন্স করব, কি বলছে, তিনি তুললেন এবং দাঁতটি ঝুলতে লাগলো বেড পোস্টে, হবে। দেখো দা, দেখো সি পুল দ্য টুথ হুইচ ওয়াজ, পাস্ট টেন্সে আছে, হ্যাঙ্গিং
she pulled the tooth which was যেটা ঝুলতে লাগলো, তিনি which was which was hung dangling which was hanging এই করো which was hanging by the bed post। ঠিক আছে, এই ড্যাংলিংটা আর দেওয়ার দরকার নেই। নাম্বার 3 দেখো, ইট ডাজ নট হার্ট এনিমোর। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে বলছে, ইট ডাজ নট হার্ট এনিমোর, এটা আর আঘাত করে না। ডাজ ইট হার্ট এনি মোর। ওকে, নেক্সট দেখো, your tooth is lost but you are not going to die for it। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে করতে বলছে, your tooth is lost, you are not going to die for losing your tooth। হয়েছে। নাম্বার 5 দেখো, হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম। কি বলছে, ভয়েস চেঞ্জ করতে বলছে। আগেরটা সিম্পল সেন্টেন্স ছিল, এটা দেখো, ইউ আর নট গোয়িং টু ডাই ফর লসিং ইউর টুথ। এরপরটা দেখো, 5-এরটা দেখো, হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম। দ্য necessary symptom were not known to him। নাম্বার 6-এ কি আছে দেখো, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং ইজ টু বি মেজারেবল। মেজারেবলকে কী করতে বলছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন। নাউন করতে বলছে, তাহলে
তাহলে কি টম অলওয়েজ ফাউন্ড found Monday morning causing misery. Monday morning causing misery. তাহলে মিজারেবলকে নাউন করলে কি আসবে? মিজারি আসবে। এরপর দেখো কি আছে, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং কজিং মিজারি। এরপর ফ্রেজাল ভার্ব আছে, দেখো আমি পেজ পাল্টাচ্ছি, লিখে নাও তোমরা। ফ্রেজাল ভার্ব দেখো কি আছে, নাম্বার 1-এ আছে বিলং, নাম্বার 2-তে আছে গেট, নাম্বার 3-তে আছে ডিমান্ডেড, নাম্বার 4-এ আছে রিমেম্বার। চলো লিস্ট কি আছে দেখি। কল আপ আছে, আমরা কল আপকে কি করব? কল আপকে আমরা করব রিমেম্বার। আমরা রিমেম্বারে বসাবো কল আপ। তবে কাম অফ, কাম অফ মানে হচ্ছে জন্মানো, তাহলে অন্তর্ভুক্ত কোথায়? হি বিলং টু এ রেপুটেড ফ্যামিলি, তাহলে কাম অফ করব, কামস করব, যেহেতু এস আছে কামস অফ। ফ্রেজাল ভার্বটা ভালো করে নেবে, অবশ্যই ফ্রেজাল ভার্ব দেবে পরীক্ষায়। এরপর কাম বাই, কাম বাই মানে পাওয়া, পাওয়া বলতে গেট, তাহলে গেটকে আমরা করব কাম বাই। যেটা পারবে একটার পর একটা সিরিয়ালভাবে সেটাই আগে করবে। তারপর দেখো কাট ডাউন আছে, কাট ডাউন মানে অর্থাৎ বিরতি দেওয়া, কাট ডাউন হবে না, তাহলে নেই এখানে। তারপর হচ্ছে কল ফর, কল ফর মানে হচ্ছে ডিমান্ডেড, অর্থাৎ প্রিন্সিপাল ডিমান্ডেড, অর্থাৎ কোনো কিছু দাবি করা, তাহলে কল্ড ফর করব আমরা। ফ্রেজাল ভার্বগুলো হয়ে গেল। এরপর দেখো আমি পেজ পাল্টাচ্ছি, দেখো এরপর আনসিন থেকে যে ওয়ার্ড ফাইন্ড আউট করতে বলছে সেটা দেখো। টু রিডিউস, মার্ক, শর্টার অর স্মলার, তাহলে এটা কি আছে দেখো তো, দেখো কার্লেড, CURTAILED, CURTAILED মানে কি? সংক্ষিপ্ত করা, তাহলে শর্টার করা। নাম্বার 2-তে দেখো কি আছে, ট্র্যাডিশন, কালচার অফ আ প্লেস হ্যাভিং এক্সিস্টেড ফর আ লং টাইম, আমরা এটাকে কি বলি? আমরা বলি, সবাই জানি আমরা এটাকে কি বলি? হেরিটেজ বলি। তাহলে আমরা এটা কি জানি? হেরিটেজ। ওকে, তারপরে দেখো কি আছে, নাম্বার 3-তে কি কোয়েশ্চেন আছে দেখো, এ স্টেট অফ বিং ভেরি ফুল অফ পিপল অর ট্রাফিক, এখানে আছে, আমরা খুঁজে পেয়ে যাব। দেখো আমরা এই যে পলিউশন অ্যান্ড কনজাকশন অর্থাৎ সংকীর্ণতা, আমরা জানি
ট্রাফিকের সমস্যা, কনজাংশন। হয়েছে? তাহলে আমরা ফাইন্ড আউট করলাম ওয়ার্ডগুলোর মিনিং। এরপর তোমাদের রাইটিং। রাইটিংয়ে কি আছে দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট। আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ক্লাস 10-এর রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। এবারে তোমার ক্লাস 9-এর রিপোর্ট সাধারণত দেয় না, তবে দিতেও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দ্য গিভেন পয়েন্ট অ্যাবাউট এ ফায়ার অ্যাক্সিডেন্ট ইন হাই রাইজ ইন কলকাতা। কলকাতায় আগুন লেগে যায় কোনো একটা জায়গায়, তার কারণ জানিয়ে একটা রিপোর্ট বানাও। কি বলছে? ডেট, টাইম, প্লেস, ক্যাজুয়ালিটি। ক্যাজুয়ালিটি মানে হতাহত অর্থাৎ ক্ষয়ক্ষতি। কজ কারণ, রেস্কিউ অপারেশন উদ্ধার কার্য। দেখো আমি লিখে দিচ্ছি, এটা তোমরা খাতা পেন দিয়ে লিখে নাও। রিপোর্টটা এইভাবে লিখবে, প্রথমে টাইটেলটা দেবে, ডাই ইন কলকাতা ফায়ার। এইভাবেই যেমন পারবে একটা টাইটেল দেবে। তারপর দেখো যে রিপোর্টটা বানাচ্ছে সেই প্রতিনিধি হতে পারে বা তার নাম হতে পারে। দেখো বাই এ স্টাফ রিপোর্টার বলে আমি তার নামটা দিলাম, যেখানে যেমন দিয়েছি সেইভাবেই লেখার চেষ্টা করবে। দেখো আমি রিপোর্ট শুরু করব, আগে প্লেসের নাম দেব, তারপরে একটা জায়গার নাম দিয়ে দেবো, তারপরে প্লেসের নাম দেবো, তারপর ডেট দেব। ডেটটা তোমরা তোমাদের মতো করে দেবে। তাহলে কলকাতা, তারপরে একটা ডেট দিবে, শুধু মাস দিয়ে তারিখটা উল্লেখ করবে। অ্যাটলিস্ট 4 মানে কমপক্ষে 4 পিপল ডাইড, 4 জন মানুষ মারা গেছে। অ্যান্ড ওভার 20 ওয়ার ইনজিউর্ড, 20 জন আহত হয়েছে। ইন আ ডেভাস্টেটিং ফায়ার ইন আ 5-storied বিল্ডিংস ইন রবীন্দ্র সদন ইন কলকাতা। কলকাতা রবীন্দ্র সদনে 5তলা বিল্ডিংয়ে আগুন লাগার ফলে। ইট ওয়াজ হ্যাপেন্ড অ্যাট অ্যাবাউট 3 PM ইন দ্য আফটারনুন। এটা ঘটে বেলা 3টের সময়, বিকেলবেলা। দ্য ইনজিউর্ড পিপল হ্যাভ বিন অ্যাডমিটেড টু SSKM হসপিটাল। আহতদেরকে ভর্তি করা হয় কোথায়? SSKM হসপিটালে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা খবরে প্রকাশ যে, হোয়েন আর ট্রান্সফরমার্স caught fire and it spread rapidly to the other rooms. এটা খবরে প্রকাশ, ট্রান্সফরমারে আগুন লেগে ছড়িয়ে যায় অন্য রুমে তাড়াতাড়ি। দ্য লোকাল পিপল হেল্প দ্য পুলিশ টু এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, আগুন নেভানো। দ্য ফায়ার, লোকাল পিপল ছুটে এসে পুলিশকে হেল্প করে আগুন নেভানোর ব্যাপারে। দ্য মেয়র অফ কলকাতা ভিজিটেড দ্য প্লেস, কলকাতার মেয়র ওই জায়গাটি ভিজিটেড করেছেন, এসেছেন, ঘুরে দেখেছেন। অ্যান্ড এক্সপ্রেস শক অ্যান্ড অ্যাংসাস অ্যাট দ্য ডেথ অ্যান্ড কনভেড দিস হার্টফিল্ড কন্ডোলেন্স টু দেয়ার ফ্যামিলি। তিনি খুব ব্যথা পান, দুঃখ পান এবং সান্ত্বনা দেন তার ফ্যামিলির লোকেদের আন্তরিকভাবে। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড ₹50,000 টু দ্য নেক্সট অফ দ্য কিন অফ দোজ কিল্ড, যারা মারা গেছে তাদের পরিবার পিছু 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেন। অ্যান্ড ₹20,000 ফর দোজ সিরিয়াসলি ইনজুর্ড ইন দ্য ফায়ার, যারা গুরুতর আহত হয় আগুনে তাদেরকে 20,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। ওকে, আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার ইংলিশ প্রশ্ন বিচিত্রার ক্লাস 9-এর নাম্বার 1 মডেল আজকে আমরা শেষ করলাম। এরপর দিন আসছি মডেল 2 নিয়ে। তোমরা ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, অপেক্ষা করো, তার সাথে সাথে খেলাধুলা, ঘুমানো, খাওয়া সবটাই করতে থাকো। আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে হেল্প করো, যাতে আমিও তোমাদেরকে কাজ করার জন্য এনার্জি ফিরে পাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।